সিএসসির বর্ধিত যে ইউনিট সেই নিয়ে বিজেপির যে আন্দোলন বিজেপির প্রতিবাদ মিছিল আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছে বিজেপির নেতা অনুপম ঘোষ। এই যে বিজেপির যেভাবে বিজেপি আজকে আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে, সিএসসির বর্ধিত বিল এবং মুখ্যমন্ত্রী কিন্তু সামনে পুজো আসছে, সেক্ষেত্রে যে ক্লাবগুলো তাদের 75% যাতে ছাড় দেওয়া হয় তার জন্য আবেদন করবে। যেখানে মানুষের কাছে এত বর্ধিত বিল ইউনিট এভাবে বেড়েছে, সেখানে আবার যদি পুজোর সময় ছাড় দেওয়া হয় সেই বিলের ভাড়ও কিন্তু যারা সাধারণ মানুষের কাছে। কি বলবো? তাই তো, এবং মানুষকে যে বোকা বানানোর খেলা, এটা মমতা ব্যানার্জির থেকে ভালো কেউ জানে। এই কথা বলতে কি, বাংলা বাজারে যারা আমরা হয়তো অনেক কথা বলতে পারি, কিন্তু মমতা ব্যানার্জি যদি মানুষকে কেউ বোকা বানাতে পারে বা বোকা বানানোর চেষ্টা করে, মমতা ব্যানার্জি অদ্ভুত। মানুষের টাকা মানুষের কাছ থেকেই নিচ্ছে, আবার ঘুরেও তাকে তাদেরকেই ভূমিকা করাচ্ছে। তুমি ভেবে দেখো, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের বিল আসছে 2 গুণ 4 গুণ, এবং তার কোনো রিজনেবল কারণ নেই। কিন্তু যখন আমি নিজে গেছি ইলেকট্রিক সাপ্লাই অফিসে, জিজ্ঞেস করছি যে এই স্ল্যাবটা কি বলুন, কোনো উত্তর নেই, বলছে আমরা বলতে পারবো। তারপরে এখন আবার একটা হচ্ছে 3 মাসের বিল না মাসে মাসে দিতে হবে, তার জন্য একটা এক্সট্রা দিতে হচ্ছে। মানে সে সাধারণ মানুষের ভিটে খাওয়া হবার মানুষ যাবেটা করছে। মানে আজকে ভারতীয় জনতা পার্টি একটা দায়িত্ব ছিল, অপোজিশন দল, অপোজিশন লিডার ছিলেন, আজকে দলের অনেকে ছিলেন। আমরা রাস্তায় নেমেছি, শুধু আজকে তো নয়, আমরা অনেক আগেই নেমেছি। আমাদের ওই অপোজিশন লিডার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যেরকম বললেন, 3 জন কাউন্সিলর এবং এই কলকাতা শহরের 2 সাংগঠনিক জেলার সভাপতি, তারাও সিএসসির সাথে দেখা করে গেছেন, মেমোরান্ডাম দিয়ে গেছেন। কোনো ডরম করবেটা কি করে? সঞ্জীব গোয়েঙ্কা তো যেমনিভাবে বামফ্রন্ট সরকারকে, গত সরকারকে যেমনি কিনে পকেটে পুরে রেখেছিল, এই সরকারকেও গত 12, 13, 14 বছর ধরে একদম দলটাই চালাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। সুতরাং মানুষের যা অবস্থা হওয়ার তাই হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এই যে বর্ধিত যেটা হয়েছে, ট্যারিফ যেটা বেড়েছে, সেটা মুখ্যমন্ত্রী জানেনই না, তার কাছে কোনো ইনফরমেশন নেই। মুখ্যমন্ত্রী তার কাছে ইনফরমেশন নেই, কিন্তু বিল বেড়ে গেল। নচিকেতাকে না দিয়ে ওকে মহানায়িকার দেওয়া উচিত ছিল। এগুলো না গতকাল না পরশুদিনকে মহানায়ক পুরস্কার, ওনাকে নিজেকেই নিজে পুরস্কার দেওয়া উচিত ছিল। মহানায়িকা নাটক, সিনেমা উনি যা করতে পারেন পশ্চিমবাংলার বুকে কোনো বাঙালি আর করতে পারেন। উনি জানেন না, গাছের পাতা নড়ে না একটা পশ্চিমবঙ্গ, গাছের পাতা নড়ে ওনাকে না জিজ্ঞেস করে। কারণ ক্ষমতা আছে, কার ঘাড়ে কটা মাথা আছে যে ওনাকে না জিজ্ঞেস করে তারিফ বাড়িয়ে দিল। তা যখন উনি জানেন না, এবার জানতে পেরেছেন, তাহলে তুমি দিন ঘাটটা ধরে, গোয়েঙ্কার ঘাট ধরবার ক্ষমতা আছে, ধরুক না গিয়ে দেখুন। নাটকবাজি কথাবার্তা পশ্চিমবঙ্গ কোথায় আর নিয়ে পাঠাবেন? দেখুন দেশের অন্যান্য রাজ্যে, দেখুন কোথায় বিদ্যুতের দাম কত পাচ্ছে। অন্য রাজ্যগুলোর সঙ্গে, পিছিয়ে পড়া রাজ্যগুলোর সঙ্গে তুলনা করুন, সেখানে বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য কত, তার স্ল্যাব কি আছে দেখান দিয়ে আপনারা একটু বিশ্লেষণমূলক। আমরাও বলছি, মানুষকে বোঝাচ্ছি এবং যাচ্ছি। মানুষের হয়তো আমাদের তো দায়িত্ব, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, 2,33,00,000 ভোটার আমাদেরকে ভোট দিয়েছে। আমাদের দায়িত্ব রাস্তায় এই মানুষের কথাগুলো বলা। আমরা চেষ্টা করছি, আমরা বলছি। আজকে এই আবহাওয়া দেখলেন তো, বৃষ্টি দেখে এত সুন্দর একটা মিছিল হলো, মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় দুধারে দাঁড়িয়ে মানুষ বলছে হ্যাঁ এটা হওয়া উচিত। করছি, আমরা করবো। যেটা ভালো হয়েছে 15ই আগস্ট যে আলটিমেটাম দেওয়া হলো, তারপর এখানে লাগাতার ধর্ণা হবে। এবং শুধু কলকাতা নয়, WBSEDCL পশ্চিমবঙ্গের যারা বিদ্যুৎ বন্টনকারী সংস্থা, তাদের বিরুদ্ধেও জেলায় জেলায় গ্রামে গ্রামে আমাদের কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু এই নিয়ে আন্দোলনের নামছে। শুধুমাত্র যে সিএসসির বিল বেড়েছে তা নয়, আমরা ঠিক 4 তারিখের পর যেটা দেখলাম যে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে এবং পেট্রোল ডিজেলের উপর 1 টাকা করে বেড়েছে। এবং সব থেকে বড় কথা, মানুষের যে রোজগারের যে জিনিসগুলো, সবজি বাজার বা শাকসবজি এবং আলু বিশেষ করে, তার দাম আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রী সেখানেও কিন্তু দাম কমানোর জন্য বলেছেন। চাষি করছি আমরা দেখলাম তারা বাজারে ঘুরে স্বতঃস্ফূর্তভাবে তারা সার্ভে করলো, কিন্তু রেজাল্ট একই জায়গায়। আজও যদি আমরা বাজারে যাই, আজকে 3 অবধি দাঁড়িয়েও সেই 42 টাকা 45 টাকা আলু। কি বলবো? পুরোটাই আইওয়াশ। এই টাস্কফোর্স নামক যে টাস্কফোর্স নামক যে নাটকটা দেখছেন, দেখবেন না হকার তোলা নিয়ে হলো কিছু নেই। দুদিন যেতে দিন না, দেখুন না কি অবস্থা। এখন দেখবেন ট্রাফিক নিয়ে খুব হচ্ছে। কলকাতা শহরে কোনো জায়গায় গাড়ি দাঁড় করে দেওয়া হচ্ছে না, যেখানে যেখানে এতদিন গাড়ি দাঁড় করিয়ে রাখা হতো, পার্কিং করা হতো, দেওয়া হচ্ছে না। এই কি সবে লোকসভা ভোটটা গেছে, 29টা সিট পেয়েছেন, এখন একটু লোককে দেখানোর জন্য এই বড় বড় কথা দেখছেন না, পার্লামেন্টে দাঁড়িয়ে হচ্ছে। এই যেখানে দাঁড়িয়ে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, সেখানে 21শে জুলাই বড় বড় কথা হচ্ছে। যেন মনে হচ্ছে সব ধোয়া তুলছি পাতা। ভাইপো যে কথাগুলো বলছিল যেন কিচ্ছু জানে না, সবটাই মানে নৈতিকতা, ওরা নৈতিকতার পাঠ মানুষকে ওরা পড়াচ্ছে। একটা চোর, একটা ছ্যাঁচোর, একটা মানে পুরোপুরি কয়লার টাকা থেকে শুরু করে বালির টাকা, একটা সিন্ডিকেটের রাজের টাকা থেকে একটা দল চলছে।
তার সঙ্গে এগুলো আছে। সেখানে নৈতিকতার পাঠ ওনারা পড়াচ্ছেন বাংলার মানুষকে, অপোজিশন দলকে, বিরোধী দলকে। চলবে কিছুদিন, দেখবেন এই টাস্ক ফোর্স নামক যে ভণ্ডামিটা যেটা চলবে, দাম হচ্ছে 50 টাকা। আজকে নিজে আলু কিনেছি, চন্দ্রমুখী আলু 50 টাকা বাজারে দাম। যে কোনো জিনিসের মানে সবজি, শাক সবজি 80, 90, 100 টাকার নিচে কোনো, যারা বাজারে যান ওনাদের তো বাজারে যেতে হয় না, ওনাদের বাজার চলে আসে বাড়িতে, কিন্তু আমাদের তো কষ্ট করে যেতে হয়। 100 টাকার নিচে সবজি পাওয়াটা খুব দুঃসহ ব্যাপার হয়ে গেছে। কি করবো? বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন জিনিসের দাম কমানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য বারবার বার্তা দিচ্ছে। বা ধরুন আমাদের পশ্চিমবাংলায় যে ধরনের ঘটনা আমরা দেখছি, গণপিটুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে টাকা নিয়ে দেওয়া, একদম মুখ্যমন্ত্রী বারবার বলছেন এগুলোকে কন্ট্রোল করতে এবং বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেওছেন যে যদি না শোনা হয় তাহলে আমরা পদক্ষেপ নেবো, ব্যবস্থা নেবো। তো বিষয় হচ্ছে তারপরেও লাগাতার ঘটনাগুলো ঘটছে, তাহলে কি কোথাও মুখ্যমন্ত্রীর কথা তাদের নিচুতলার কর্মীরাও শুনছে না? কি বলবো, কি পদক্ষেপটা কি নেবে? আপনার মনে আছে 2011 সালে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন, নিজের বাড়ির সামনে যে ভবানীপুর থানা, সেইখানে ঢুকিয়ে দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিনকেই তো মেসেজটা দুষ্কৃতীদের কাছে চলে গেছিল। উনি নিজে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন, বোতল থেকে বার করে দিয়েছেন দৈত্যকে। এবার ঢোকাতে পারবেন ওটাকে যদি চানও, উনি চান না। উনি যদি দৈত্যদের ঢোকাতে চান, বোতলের মধ্যে আবার ঘুরতে চান, ভোটটা করাবে কি? এই যে কলকাতার অঞ্চলে বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি, পৌরসভা বা পঞ্চায়েত অঞ্চলে কোনো কাজ না করে তাদের জনপ্রতিনিধিরা দিনের পর দিন মানুষকে ভোট দিতে না দিয়ে জিতে আসছে, এই দুষ্কৃতিগুলো না থাকলে পারবে? এই যে 141টা বা 44টা যে পুরসভার, কলকাতা পুরসভার সিট আছে, আসন আছে, সেখানে বিরোধী বিজেপির জনপ্রতিনিধির সংখ্যা কত? মাত্র 3টে। অথচ দেখলেন লোকসভা নির্বাচন 1-2 বছরের মধ্যে হয়েছে, সেখানে 50টা 60টার মতো জায়গায় বিজেপি এগিয়ে আছে। সম্ভব নাকি এই কতদিন? কারণ মানুষের ভোটটা প্রতিফলিত হয়েছে লোকসভা নির্বাচনে, সবটা না হলেও অনেকটাই হয়েছে। এই যে ভাইকো বলছিলেন না, যারা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি আছেন, তারা নিজেদের ভোটটা জিতবেন, অথচ লোকসভা বিধানসভায় মানে সে বড় বড় করে হাত তুলে বলছিল। আরে ওকে কে বোঝাবে? ও নিজে জানে, কিন্তু লোককে ঠকানোর জন্য বলছে। ও জানে না যে পুরসভা পঞ্চায়েতে কীভাবে ভোট জিততে হয়। কারণ ওই ভোটটা না জিতলে 5 বছর তৃণমূলের ওই নেতাগুলো, 4আনা যে নেতাগুলো কাউন্সিলর হয়েছে, তাদের সংসার চলবে না। তাদের তো ব্যবসা নেই, কোনো কাজ নেই, কাজ করে কেউ, ব্যবসা নেই, তাদের সংসারটা চলবে। তাদেরকে ওটা জিততেই হবে। এবং বিধানসভা লোকসভাতেও যদি ওই স্টাইলে ভোট করে, তাহলেও দেখবেন ওই রেজাল্ট হবে। আজকে 29টা সিটের মধ্যে তাও আছে 8-10টা এমন আছে জল মেশানো আছে অনেকটাই। কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতার জন্য আমরা হয়তো পারিনি সেই জায়গায়। আজকে তো নইলে এই রেজাল্ট হয় না। ভারতীয় জনতা পার্টি সারা দেশে ভোট করায়, তাহলে সত্যিই 400 বার হয়ে যেত, দেখতেন 500 চলে গেছে, তাই না? ওই ভোট, পশ্চিমবাংলার মানুষ যে ভোট দেখে, সেইভাবে ভোট যদি সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি করতো, তাহলে 500 বার হয়ে যেত, 400 না। সেটা তো হবে না। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক ব্যবস্থা, পরিকাঠামোর উপর ভরসা করে, আমরা জানি। আজ না হোক কাল সিপিএমও ভাবতো। তুমি খেয়াল করে দেখো, 2001, 2004, 2006 সিপিএম ভাবতো সিপিএমকে সরানো যাবে না, আমরা সরছি না। 50 বছর আমরা থাকবো, ঠিক সময় টাইট হয়ে গেল। 2008, 9, 10, 11 হাওয়া। এরাও সেরকমভাবে হঠাৎ করে দেবে সকালবেলা উঠে পায়ের তলা দিয়ে জমিটা সরে গেছে। মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাদেশিদেরকে আহ্বান জানালেন, তিনি বললেন আমি আশ্রয় দেবো, কেউ যদি আমার দরজায় খটখট করে। কি বলবেন? কিন্তু বাংলাদেশ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে কখনোই সমর্থন করবে। প্রথম কথা, একটা দেশের, একটা রাজ্যের, অঙ্গরাজ্যের, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোনো আন্তর্জাতিক বিষয়ে অন্য রাষ্ট্র সম্বন্ধে মন্তব্যই করাটা সমীচীন নয়। এটা হয় না। এটা আন্তর্জাতিক স্তরে যে একটা রিয়াকশন হচ্ছে, এটা করা উচিত না। উনি ন্যাচারালি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, উনি তো এইসব কিছু বোঝেনও না, মানেনও না। উনি কি দ্বিপাক্ষিক ব্যবস্থা দুটো রাষ্ট্রের মধ্যে হয়, সেই সব কিছু মাথায় ঢোকে না, উনি জানেনও না। ন্যাচারালি উনি একটা আলটক্কা মন্তব্য করার, তাতে যার কি এলে গেল, বাংলাদেশে কি এলে গেল, ভারতবর্ষের কি এলে গেল, দু দেশের সম্পর্ক যদি খারাপ হয় হলো, ওনার দায়বদ্ধতা আছে। ওনার তো দায়বদ্ধতা পার্টির কর্মীগুলোর প্রতি যাতে চুরি করে লুটে পুটে খেতে পারে, আর আমি ক্ষমতায় যেন থাকতে পারি, বাস। আর আছি, আর হয়তো কিছুদিন থাকবো, বা চলে যাবো, ভাইপোকে চেষ্টা করছে, কোনোদিন হবে না। তো ওইটাই ওনার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল। ওনাকেও মনে রাখতে হবে, দিনের শেষে ওনার যখন মূল্যায়ন তো হবে 10 বছর 20 বছর পর, সেই মূল্যায়নে কিন্তু স্বাধীনতার পরবর্তী যে কজন চিফ মিনিস্টার আছে, সেখানে কিন্তু মানুষ বলে সব থেকে ঘৃণ্যতম, জঘন্যতম,
ন্যক্কারজনক যে মুখ্যমন্ত্রী আমরা পেয়েছিলাম তার নাম হচ্ছে শ্রীমতী মমতা। এটা মানুষ কিন্তু মানে তিনি মুখ্যমন্ত্রী হঠাৎ করে বাংলাদেশ মানে অন্য দেশ থেকে আসা পশ্চিম বাংলাদেশ এটাকে বানাতে চাইছে। পশ্চিমবঙ্গটা যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে যায় তার চেষ্টা উনি অনেক দিন ধরেই করছেন। আমি গতকালকেই আমার নিজের ফেসবুক পোস্টও দিয়েছিলাম, আমি একটি বাংলাদেশি লোককে ধরলাম, মনে হলো দেখে তো বোঝা যায়, ওকে ধরলাম, বললো 2 মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে, আপনি চাইলে আমাকে ভিডিওটা দেখাতে পারি আপনাকে, 2 মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসছে, 3 মাসের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে এসছে, নিউ টাউন অঞ্চলে থাকে। সে কিন্তু অনুপ্রবেশকারী নয়, সে কিন্তু বেড়াটোপকা ইলিগালি আসেনি, সে ট্যুরিস্ট ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে এসছে এবং বহাল তবিয়তে থাকছে, এবং তার সঙ্গে তার খুব সম্ভবত প্রিয় বা ওনার স্ত্রী খুব সম্ভবত, এরকম প্রচুর ওই অঞ্চলে পাবে। টোল ট্যাক্সের ওখানে উনি কি বলেছিলেন খেয়াল আছে? উনি বলেছিলেন সেনাবাহিনী দখল করতে আসছে নবান্ন, মনে আছে আপনাদের? তো উনি পারেন এই টাইপের কথা বলতে। ভারতবর্ষের সেনাবাহিনী যেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের গর্ব, জিহাদিদের বাদ দিয়ে, আর ওনার মতো কয়েকটি দল যারা দেশ বিরোধী দল তাদেরকে বাদ দিয়ে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীর উপর গর্ব করে। উনি বললেন যে সেনাবাহিনী নাকি দখল করতে আসছে নবান্ন, বলেছিলেন খেয়াল আছে? এরকম উদ্ভট অভিযোগ একমাত্র উনিই করতে পারেন। ভারতবর্ষের রাজনীতিতে আর কেউ এই জাতীয় এই স্তরে, এই নিচু জিরো গ্রেডের স্তরে অভিযোগ করতে পারে। একদম শেষ একটা প্রশ্ন, বাজেট গেল, আবারও কিন্তু সেই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাকে কন্টিনিউ করা হলো, শুধুমাত্র 2টো রাজ্যের থেকেই নজর দিল কেন্দ্র এবং ঢেলে দেওয়া হলো। আর কোনো রাজ্যকে ওই 2টো রাজ্য বাদ দিয়ে ভারতবর্ষে এতগুলো অঙ্গরাজ্য আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কাউকে দেখেছে মমতা ব্যানার্জি? এই যে পশ্চিমবঙ্গের একটা নৈর্ব্যক্তিক রাজনীতি, নেগেটিভ পলিটিক্স 50 বছর ধরে ধরেছিল, কারণে অকারণে কেন্দ্রের বিরোধী, কারণে অকারণে কেন্দ্রের বন্ধন, এটা শুরু করেছিল না বাম আমলে, এটাকে বিশাল আকারে নিয়ে গেছেন। কাজটা করবে না, কেন্দ্র রাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কে কাজে লাগিয়ে কোথায় রাজ্যের দুটো কাজ করা যায়, যাতে রাজ্যের ভালো হয় সেই চিন্তা নেই। এদের তো ছোটো ছোটো ক্ষুদ্র পেটি পলিটিক্সের দিকে নজর। তার ফলে আমাদের কপাল খারাপ, পশ্চিমবঙ্গবাসীর কপাল খারাপ, আমাদের ভোগ করতে হচ্ছে। আমরা তো তাও নয়, অনেকটা এগিয়ে গেছে। এর পরবর্তী আমাদের যে প্রজন্ম আছে তারা তাদের চাকরি বাকরির জন্য শিল্প নেই, কারখানা নেই, তাদের রাজ্যের বাইরে যেতে হবে বা বিদেশে যেতে হবে। যারা একটু কম পয়সায় চিকিৎসা নিতে চান তাদেরকেও রাজ্যের বাইরে যেতে হবে, যারা একটু ভালো চিকিৎসা পেতে চান, পরিষেবা পেতে চান, তাদেরকে রাজ্যের বাইরে যেতে হবে। প্রতিটা ক্ষেত্রে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক আমাদের বাইরে। এর জন্যই তো এই যে একটা রাজনীতি গত 50 বছর ধরে চলছে, আমরা শুরু করেছিল, আমরা বলতে হয় বাঙালির কপাল খারাপ। এর বাইরে আর কি করবো? যতক্ষণ না আমরা এই লড়াইটা ভারতীয় জনতা পার্টি, দেশের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব আমরা চালাচ্ছি, যাতে পশ্চিমবাংলাকে পূর্ব ভারতের বাকি সকল রাজ্যের সঙ্গে একত্রিতভাবে যাতে বাকি ভারতবর্ষের অংশের সঙ্গে পূর্ণমূল্যভাবে একই জায়গায় যেতে পারে উন্নয়নের দিক থেকে আমরা চেষ্টা করছি। আমাদের আশা আছে অবশ্যই পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে আগামী